ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গাইড একাডেমি। আজ আমরা আমাদের এক নতুন সেশন অর্থাৎ গ্রামার সেশন নিয়ে এসেছি। তোমরা সবাই জানো গ্রামার কতটা ইম্পর্টেন্ট, কতটা দরকার আমাদের শেখার জন্য, অর্থাৎ ইংলিশ ইংলিশ লিটারেচারকে জানার জন্য, ইংরেজি ভাষাটাকে জানার জন্য গ্রামার কতটা বেশি দরকার। কারণ গ্রামার যদি আমরা না শিখি, আমাদের বেসটা যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু আমাদের কথা বলতে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, কোনো কিছু পড়তে, রিডিং করার ক্ষেত্রে অথবা কোনো কিছু আন্ডারস্ট্যান্ড করার ক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা হবে। অর্থাৎ বুঝতে, পড়তে এবং লিখতে সব কিছুতেই অসুবিধা হবে এবং বলতে। তো সেই সূত্রে আমরা সিলেবাস ওয়াইজ গ্রামার ক্লাসগুলো আমরা চেষ্টা করছি এক এক করে করানোর জন্য। আজ যে টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি, অর্থাৎ যে সেশনটা হতে চলেছে, খুব গুরুত্বপূর্ণ একটা সেশন হতে চলেছে। যে সেশনে তোমরা দেখতেই পাচ্ছ, হোয়াইট বোর্ডে আমি এখানে লিখে দিয়েছি ক্লজ, CLAUSE। এই যে শব্দটা, এই শব্দটা বেশিরভাগ স্টুডেন্টের খুব টেনশনের ব্যাপার হয়ে দাঁড়ায়, বা আমাদের ক্ষেত্রে খুব সমস্যা কারণ হয়ে দাঁড়ায়, এবং পরীক্ষায় কিন্তু তোমরা দেখতে পাও এই ক্লজ থেকে প্রচুর প্রশ্ন, পার্টিকুলারলি ক্লজ থেকেও প্রশ্ন চলে আসে। তো ক্লজটা কখন কাজে লাগবে? ক্লজটা তোমরা জানো যে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার রয়েছে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত। যে সমস্ত তোমরা এর আগের কোশ্চেনগুলো দেখেছো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে তোমাদের একটা চ্যাপ্টার কিন্তু রয়েছে। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেকবার প্রশ্ন চলে আসে এবং এর আগামীতেও আসবে। আর সেখান থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকেই কিন্তু সেটা যখন আমরা করতে যাব, অবশ্যই আমরা সেই চ্যাপ্টারও পার্টিকুলার চ্যাপ্টার ধরে ধরে আমরা এগোচ্ছি এবং এগোবো। সেখানে কিন্তু আমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন আমরা জানতে যাবো, অর্থাৎ সেন্টেন্স যখন পড়বো, সেইখানে গিয়ে কিন্তু আমাদের ক্লজ চ্যাপ্টারটা কাজে লাগবে। তো আমরা আগেও বলেছি, আমরা গ্রামার শিখবো স্মার্ট গাইড একাডেমি থেকে, গ্রামার শিখবো, কনসেপ্টটা শিখবো। এমন না শুধু রাট্টা মারবো, এখানে শুধু মুখস্থ করবো এই না যে মুখস্থ করে আমরা শুধু পরীক্ষার হলে ছেড়ে দেব। তো আমরা স্মার্ট গাইডে ভর্তি হয়েছি মানে আমাদেরকে গ্রামারটা, আমরা কনসেপ্টটাকে একদম মূল থেকে আমরা শিখে যাব। অর্থাৎ বেস যদি তোমার স্ট্রং হয়ে যায়, তাহলে দেখবে হতে পারে যে তোমার বেস, অর্থাৎ এই সময়টা একটু সময় বেশি লাগছে তোমার গ্রামারটা বুঝতে, কিন্তু এখন যে তোমার ভিত্তিটা যে তুমি তৈরি করছো, বেসটা যে তৈরি করছো, যেটা তোমার ফিউচারে গিয়ে তোমার অন্য কিছু বুঝতে খুব হেল্প করবে। তাই গ্রামারটাকে আমাদের বেস থেকে কনসেপ্টটাকে জানতে হবে। এর আগে আমরা পড়েছি, এবারও আজকে নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। I would say that clause. So clause কাকে বলে? যদি আমরা ক্লজের ডেফিনেশনের কথা বলি, তো অনেকেই তোমরা জানো যে ক্লজের ছোট্ট করে যদি বাংলায় বলি, তাহলে বলবে যে বাক্যাংশ। ক্লজ কি? ক্লজ হচ্ছে বাক্যাংশ। অনেকেই কিন্তু এই কথাটাই তোমরা জানো যে ক্লজ হচ্ছে একটি বাক্যাংশ, অর্থাৎ বাক্যের অংশ। ব্যাস, এর এতটুকুই বলে ছেড়ে দিই আমরা, তাই না? অনেকেই তোমরা জানো। এবার আমরা যখন পড়েছি, আমাদেরও অসুবিধা হয়েছিল পড়তে, বুঝতে। এবার খুব টেনশনে ফেলেছিল এই ক্লজ চ্যাপ্টারটা, কারণ খুব একটা কেমন একটু প্রবলেমেটিক চ্যাপ্টার বলে আমার ব্যক্তিগত বলে মনে হয়েছিল। কিন্তু যেই সমস্যাটা তোমাদের যেন না হয়, আর সেই সুবিধার জন্য তো স্মার্ট গাইড একাডেমি থেকে তোমাদের আজকের চ্যাপ্টার ক্লজ চ্যাপ্টার। এবার ক্লজ মানে বাক্যাংশ। বেশিরভাগ ছাত্ররা আমরা এটাই জানি যে বাক্যাংশকে ক্লজ বলা হয়, অর্থাৎ বাক্যের একটি অংশ, তাই না? এবার তো এছাড়া অনেকেই হয়তো আর এর থেকে বড় কিছু বা বেশি কিছু বলতে পারে না। তো ক্লজের আমি একটি ডেফিনেশন তোমাদের লিখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, আশা করবো তোমরা সেটা লিখে নেবে। সো ডেফিনেশনটা একটু আমরা বলে নিই, তারপর আমরা চ্যাপ্টারের দিকে এগোচ্ছি। আমরা শিখতে যাব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স যে চ্যাপ্টারটা আমরা আমাদের 10 to 12 বা 9 to 12 যে সিলেবাসের মধ্যে তোমাদের কম বেশি সবারই রয়েছে, তোমরা জানো। তো সেটা করতে গেলে আমাদের ক্লজটা শিখতেই হবে, তা না হলে আমরা সেন্টেন্সকে চিনতে পারবো না। আর সেন্টেন্স চিনতে না পারলে কিন্তু আমরা কি হবে না, আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যে বা জয়নিং বা স্প্লিট আপ, এগুলো করতে কিন্তু খুব অসুবিধা হবে। তো সেইখানে আজকে আমরা এরর কারেকশনেও আসবো আস্তে আস্তে, একটু একটু করে। তো আজকে দেখে নেব ক্লজের চ্যাপ্টার CLAUSE। ক্লজটা কি? দেখো এখানে আমি লিখে দিয়েছি, ক্লজ ইজ আ পার্ট অফ আ লার্জার সেন্টেন্স। Clause is a part of a larger sentence in which there will be one subject and one verb. অর্থাৎ ক্লজে কি থাকবে? ক্লজে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। এবং ক্লজ আরো কি জানা গেল ক্লজ থেকে? ক্লজ ইজ আ পার্ট অফ আ লার্জার সেন্টেন্স, অর্থাৎ বড় একটি সেন্টেন্সের একটি অংশ, ছোট একটি অংশ, শুধু একটা ক্লজ, একটা পার্ট একটা সেন্টেন্সের। এবং যেই পার্টটার মধ্যে কি থাকবে? ওয়ান সাবজেক্ট। এটা একটু মেনশন করবে যে একটা সাবজেক্ট থাকতেই হবে ক্লজের মধ্যে এবং ওয়ান ভার্ব, একটা ভার্ব থাকতে হবে। এই গেল তোমাদের একটি সংজ্ঞা বা একটি ডেফিনেশন ক্লজের। এছাড়া তোমরা এটাকেও লিখতে পারো, রেড কালার দিয়ে দেখো লেখা রয়েছে, এখানে অর দিয়ে লিখে দিয়েছি আমি, ঠিক একই মিনিংটাও একই, একটু আলাদা রয়েছে। বলছে ক্লজ ইজ সাচ আ গ্রুপ অফ ওয়ার্ডস
which has a subject and a finite verb, এখানে শুধু ভার্ব লিখেছিলাম, এখানে ফাইনিট ভার্ব লিখেছি, but acts as a part of a greater sentence, ঠিক মিনিংটা একই বোঝাচ্ছে, তাই তো? অর্থাৎ ক্লজের মধ্যে কি বোঝা গেল, ক্লজের মধ্যে কিন্তু একটি সাবজেক্ট থাকতে হবে। যদি আমি একটি মোদ্দা কথায় চলে আসি যে ক্লজ একটি বাক্যের অংশ, এবং সেই বাক্যের অংশ বলতে সেই কোনটাকে ক্লজ বলবো আমরা, যেটার মধ্যে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনিট ভার্ব থাকবে। ফাইনিট ভার্ব কি তোমরা সকলেই জানো যে সমাপিকা ক্রিয়া যাকে বলা হয়, অর্থাৎ যেখান থেকে পুরো বাক্যটাকে ক্লিয়ার মিনিংটা বোঝাবে সেটাকে আমরা ক্লজ বলছি। এবার এর মানে এই না যে ক্লজ মানে কি সবসময় কি পুরো মিনিং বোঝাবে বা সম্পূর্ণ অর্থটাকে বোঝাবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো আমরা ক্লজগুলো আস্তে আস্তে জেনে নেবো। একটি আমি এক্সাম্পল তোমাদের লিখে দিচ্ছি, একটু লিখে নেবে তোমরা, যদি ক্লজটাকে একটু বুঝে নেই। যে সেখানে দেখো আমি যদি একটি এক্সাম্পল লিখি, হি লাভস, সে হাসছে বা সে হাসে, এখানটা দেখো আমি ফুল স্টপ লাগিয়ে দিয়েছি। তার মানে এখানে দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা সাবজেক্ট আছে এখানে, তাই তো? এটা একটা সাবজেক্ট এবং লাভস এটা একটি ভার্ব রয়েছে, অর্থাৎ একটি সাবজেক্ট রয়েছে, একটি ভার্ব রয়েছে। এবার এই যে লাইনটা লিখলাম হি লাভস অথবা আই ইট রাইস, এখানটায় দেখো আই ইট রাইস, আমি ভাত খাই, তাই তো? আই সাবজেক্ট, ইট ভার্ব। অর্থাৎ এই যে সেন্টেন্সটা বা দ্বিতীয় নম্বর যে সেন্টেন্সটা বললাম, দেখো মিনিংটা কিন্তু পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে, তাই তো? মিনিংটা কিন্তু পুরো ক্লিয়ার, যে এখানে সে হাসছে বা আমি ভাত খাই, এখানে কিন্তু কোনো জড়তা থাকছে না বা তোমার মনে কোনো কোশ্চেন হচ্ছে না যে সেন্টেন্সটাকে ক্লিয়ার হলো না ক্লিয়ার হলো না। অর্থটা কিন্তু তার সামনে যে ব্যক্তিটা আছে, তুমি যাকে বলতে যাচ্ছ, সে কিন্তু তোমার অর্থটা পুরোটা বুঝতে পারছে যে তুমি কি বলতে যাচ্ছ। হি লাভস, সে হাসে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব এখানে চলে আসলো, অর্থাৎ মিনিংটা পুরোটা হয়ে গেল। একটি সাবজেক্ট একটি ভার্ব রয়েছে, তাই এটাকে কি বলবো, এটাকে একটি ক্লজ বলবো আমরা, এটাকে ক্লজ বলবো। কিন্তু দেখো এটা কি রয়েছে, এটা পুরোটা যদি আমি দেখি, হি লাভস, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হিসেবে ধরে নিতে পারি বা সিম্পল সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারি। অর্থাৎ এটা মাথায় রাখতে হবে তোমাদের, বা আজকে থেকে মনে রাখবে যারা জানো না, যে সিম্পল সেন্টেন্স মানেই কিন্তু ক্লজ, অর্থাৎ সমস্ত সিম্পল সেন্টেন্সগুলোই কিন্তু কি হয়, ক্লজ হয়। একটু মুছে নিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, একটু আমরা ডিপলি বুঝবো আজকে ক্লজটাকে, ক্লজের কনসেপ্টটাকে বুঝবো। তো আশা করি এটা লিখে নিয়েছো তোমরা। এবার একটু মুছে দিচ্ছি, আমি আবার আগাচ্ছি। তারপর আরেকটা আমি তোমাদের জন্য এক্সাম্পল লিখে দিচ্ছি, একটু লিখে নেবে তোমরা এক্সাম্পলগুলো সঙ্গে সঙ্গে। যদি আমি লিখি এখানে আই রিমেম্বার, I remember what you said yesterday. অর্থাৎ এইখানটায় তোমরা দেখো, এইখানে রয়েছে আই রিমেম্বার হোয়াট ইউ সেইড ইয়েস্টারডে, অর্থাৎ এখানে দুটো ক্লজ রয়েছে। ক্লজের আমরা টাইপস অফ ক্লজে আসবো। তো এখানে দেখে নাও দুটো পার্ট রয়েছে, একটি আই রিমেম্বার, একটি হোয়াট ইউ সেইড ইয়েস্টারডে, এখানে ইউ হবে। হোয়াট ইউ সেইড ইয়েস্টারডে, আমি মনে করতে পারছি বা মনে করি যে তুমি যেটা গতকালকে বলেছিলে, তাই তো? এবার এখানটায় দেখো আই রিমেম্বার, এখানে দেখো সাবজেক্ট রয়েছে আই, এটি সাবজেক্ট রয়েছে, রিমেম্বার এটি ভার্ব রয়েছে, অর্থাৎ একটি সাবজেক্ট একটি ভার্ব রয়েছে। এখানে দুটো পার্ট যদি আমি করে দিই, এখানে হোয়াট ইউ সেইড ইয়েস্টারডে, ইউটা কি এখানে আবার সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, অর্থাৎ একটি সাবজেক্ট একটি ভার্ব রয়েছে, তাই তো? এখানে দুটো পার্ট রয়েছে, অর্থাৎ দুটো ক্লজ রয়েছে, এখানে দুটো পার্ট মানে দুটো ক্লজ রয়েছে। তো এইখানটায় দেখো সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট আবার ভার্ব, অর্থাৎ কি বললাম, ক্লজটা কাকে বলে? ক্লজটা তাকেই বলে যেখানে একটি সাবজেক্ট থাকবে একটি ভার্ব থাকবে, তাই তো? অর্থাৎ একটি বড় একটি লাইন। এবার এখানটায় দেখো আমি মনে করি, এটাকে যদি আমি শুধু বলি, এখানে ফুল স্টপ লাগিয়ে দিই, এর অর্থটা কি পুরো ক্লিয়ার হচ্ছে? আমি যদি এটাকে মুছে দিই, যদি আমি এটাকে মুছে দেই, তাহলে কি এটা পুরো অর্থটা ক্লিয়ার হচ্ছে? আই রিমেম্বার, আমি কি রিমেম্বার করতে পারছি? কিন্তু পরে দেখো হোয়াট ইউ সেইড ইয়েস্টারডে, তুমি গতকাল যেটা বলেছিলে। এবার এই যে অংশটা, এই অংশটার যখন আমি মিনিংটা বোঝাতে যাচ্ছি, এই অংশটা মিনিংটা বোঝাতে গেলে আমার এটার উপর ডিপেন্ড করতে হচ্ছে, আই রিমেম্বার, তাই তো? হোয়াট ইউ সেইড ইয়েস্টারডে, তুমি কি বলেছিলে ইয়েস্টারডে, গতকালকে কি বলেছিলে, আমি কি যখন বলেছিলাম, অর্থাৎ এর মিনিংটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। তো এটার মিনিংটা ক্লিয়ার করার জন্য এর উপর ডিপেন্ড করতে হচ্ছে। অর্থাৎ যখন আমরা টাইপস অফ ক্লজগুলোকে পড়বো, তখন আমরা দেখে নেব যে সেখানে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট বলে রয়েছে।
এখন অর্থ কতগুলো ক্লজ নিয়ে, দুটো ক্লজ নিয়ে কিন্তু একটা সেন্টেন্স হলো, তাই না? ক্লজ তাহলে কি হচ্ছে? ক্লজ হচ্ছে সেন্টেন্স, এবং সেন্টেন্সের ভেতরে থাকে হচ্ছে ক্লজ। আশা করি একটু ক্লিয়ার হলো যে ক্লজ মানে শুধু বাক্যাংশ এরকমটি নয়, যে ক্লজের কি থাকতে হবে, ক্লজের একটি মিনিং থাকে, অর্থাৎ ক্লজে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে। এখানে কিন্তু দুটো ক্লজ রয়েছে, এই একটি ক্লজ, এই একটি ক্লজ, কি ক্লজ রয়েছে আমরা আসবো। তো ক্লজ কি? ক্লজ হচ্ছে একটি সেন্টেন্সের একটি পার্ট, একটি লার্জার সেন্টেন্সের একটি পার্ট, একটি ছোট একটি টুকরো একটি, এবং যেই পার্টের মধ্যে একটি সাবজেক্ট থাকতে হবে এবং একটি ভার্ব থাকতে হবে। একটি সাবজেক্ট একটি ভার্ব এখানেও রয়েছে, অর্থাৎ সেন্টেন্সের ভিতরে ক্লজ থাকে, ক্লজের ভিতরে কিন্তু সেন্টেন্স থাকে না। তো আশা করি বুঝতে পেরেছো যে ক্লজটা কি। আমরা ক্লজ কেন পড়ছি আগেই আবারও বলছি, ক্লজটা কিন্তু আমাদের কখন লাগবে? ক্লজ কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে লাগবে। তো আমরা স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করব। তো ক্লজটাকে একটু আমরা বুঝে গিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যাবো, বা সেন্টেন্স যে সমস্ত কাইন্ডসগুলো রয়েছে, যে সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তোমরা সবাই জানো, সেগুলোর মধ্যেও আসবো যে কোনটা কিভাবে হচ্ছে। তো সেটা বুঝতে গেলে আমাদের ক্লজকে বুঝতে হবে, তাই ক্লজটা কিন্তু আগে আমরা একটু পড়ে নিচ্ছি। তো এবার আমরা চলে আসলাম যে ক্লজটাকে কি দেখলাম, ক্লজটা কিন্তু দেখলাম যে ক্লজ হচ্ছে একটা সেন্টেন্সের একটি পার্ট, তাই না? একটি ছোট্ট একটি সেন্টেন্সের একটি অংশ, যে অংশটার মধ্যে কিন্তু কি থাকবে? একটি সাবজেক্টকে থাকতেই, এটা ম্যান্ডেটরি, থাকতেই হবে একটি ক্লজের মধ্যে। একটি সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে। আর ভার্বটা কেমন হবে? ভার্বটা কিন্তু মিনিংফুল তো হবে। অর্থাৎ ক্লজটা কি? ক্লজ কিন্তু তোমরা যদি আরেকবার বলে নিই, তো ক্লজ কি? দ্য গ্রুপ অফ ওয়ার্ডস, তাই না? আমি লিখে দিয়েছিলাম ওখানে, তবু যদি আমি লিখি এখানে ক্লজ গ্রুপ অফ ওয়ার্ডস, তাই তো? গ্রুপ অফ ওয়ার্ডস মানে সেখানে কি থাকতে হবে? সেখানে একটি সাবজেক্ট থাকতে হবে এবং একটি কি থাকতে হবে? ভার্ব থাকতে হবে। এটা আমরা কিন্তু দেখে নিলাম সেখানে একটু আগে, এবং সেই ভার্বটা কি? মিনিংফুল হতে হবে, তাই না? তো সেখানে আমরা এটা আমরা অলরেডি দেখে ফেলেছি বা বুঝে গেছি। তো মিনিংফুল তার মানে ক্লজ কি সবসময় কি পুরো মিনিং বোঝাবে? মানে একটি ক্লজ কি তার একটি ক্লজের দ্বারা কি সম্পূর্ণ অর্থ বোঝাবে? না, একটি ক্লজ কিন্তু সম্পূর্ণ অর্থ বোঝাতেও পারে, নাও বোঝাতে পারে, কিন্তু ক্লজে অবশ্যই সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে, এটি কিন্তু খেয়াল রাখতে হবে। তো ছোট ছোট অনেকগুলো ক্লজ নিয়ে একটি বড় সেন্টেন্স তৈরি হতে পারে। তো সমস্ত সেন্টেন্সের মধ্যেই ক্লজ থাকবে, কিন্তু সমস্ত ক্লজই কিন্তু আবার সেন্টেন্স নয়, এটা মনে রাখতে লাগবে। সব সেন্টেন্সই ক্লজ, কিন্তু সব ক্লজই সেন্টেন্স নয়, এটা একটু মাথায় রেখো। এবার আমরা টাইপস অফ ক্লজেস মধ্যে চলে যাচ্ছি। উই ক্যান ক্লাসিফাই অর উই ক্যান easily divide it into three parts. ক্লজকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। তো তিনটে ভাগ শুনে হয়তো তোমরা অনেকেই হয়তো একটু বললে, তিনটে ভাগ স্যার কি করে তিনটে ভাগ বলছে, বা আমরা তো তিনটে ভাগ দেখিনি, বা অনেকেই হয়তো তোমরা তিনটে ভাগ জানো না। আমি বলে দিচ্ছি কোনটা এখানে এক্সট্রা করা আছে। তোমরা যেটা জানো, সাধারণত যেটা জানো তোমরা বেশিরভাগ স্টুডেন্টরা, বা আমরা যেটা শুনে এসেছি যে প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, বা ডিপেন্ডেন্ট ক্লজকে বলে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়, এটা আমরা জানি। যে একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজের আরেকটি নাম কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটি আরেকটি নাম আছে, কি বলা হয় এটাকে? ইয়েস, এটাকে বলে মেইন ক্লজ। এটাকে কিন্তু মেইন ক্লজও বলে। অর্থাৎ একটি ক্লজের কিন্তু তিনটে ভ্যারাইটি, মানে তিনটে নাম রয়েছে, তিন ভাবে কিন্তু এটাকে বোঝানো যায়। তাই একটু মনে রাখতে হবে যে উল্টো পাল্টা যেন না হয়ে যায়। তো যেটা প্রিন্সিপাল মানে কি? মুখ্য, অর্থাৎ তোমাদের স্কুলে প্রিন্সিপালরা থাকে, তাহলে প্রিন্সিপাল মানে যে সব থেকে বড়। তো ইন্ডিপেন্ডেন্ট সেই অর্থাৎ স্বাধীন, সেটাকেই বলছে মেইন ক্লজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ অর মেইন ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেম। আরেকটি যেটি ভাগ করা যাচ্ছে, বা যেটাকে আমরা ক্লজকে টাইপস দেখিয়েছি আমরা, যেটাকে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট, তাই তো? সেই ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটি নাম কি? সাবঅর্ডিনেট ক্লজ। কি বলা হয় এটাকে? সাবঅর্ডিনেট ক্লজ। তোমরা জানো এটাকে আরেকটি নামে বলা হয় রিলেটিভ ক্লজ। এক্স্যাক্টলি। তো অর্থাৎ তিনটে নাম এখানেও পাওয়া গেল। আরেকটি যেটা এক্সট্রা লিখলাম আমি, সেটা কোনটা লিখলাম দেখো, সেটা লিখলাম হচ্ছে এটা, অর্থাৎ কোঅর্ডিনেটিং ক্লজ। তো কোঅর্ডিনেটিং ক্লজ কি আমরা আসবো, প্রত্যেকটা সংজ্ঞায় আমরা একটু একটু করে বুঝবো। যদিও তোমাদের পরীক্ষায় কাকে বলে, ক্লজ কাকে বলে, ক্লজ কত প্রকার, কি কি সংজ্ঞাগুলো দাও বা এক্সাম্পল দেখলে কোনোটাই আসবে না। পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো করতে গিয়ে তোমাদের এগুলোকে জানতে হবে, তা না হলে কিন্তু তোমরা ক্লজ বুঝতে পারবে না এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলোকে কিন্তু ক্লিয়ার করে করতে পারবে না। তো এবার আশা করি বুঝতে পেরেছো যে ক্লজ কত প্রকার, ক্লজকে
আজকের থেকে যারা জানো না, যারা জানো তাদের তো খুব ওয়েলকাম তাদের জন্য, এবং যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি ক্লজ কিন্তু তিন প্রকার। একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দ্বিতীয়টি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, এন্ড থার্ড এন্ড লাস্ট ওয়ান হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। অর্থাৎ ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়। তো প্রিন্সিপাল ক্লজ আমরা শর্টে দেখে নিচ্ছি তাড়াতাড়ি। প্রিন্সিপাল ক্লজ কাকে বলছে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলছে। ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ নামটি দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো যে ইন্ডিপেন্ডেন্ট যখন আমরা বলছি, সে ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন। কাকে স্বাধীন বলছে, যে কি করছে, যে ক্লজটি কি করছে, একা একাই তার অর্থটাকে বোঝাচ্ছে, অর্থাৎ সেই ক্লজের অর্থ বোঝানোর জন্য অন্য কারো সাহায্য নিতে হচ্ছে না, তাকে কিন্তু আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ। এখানে আমি দেখো বাংলায় তোমাদের লিখে দিয়েছি যে ক্লজকে অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভর করতে হয় না, অর্থাৎ যে ক্লজ অন্য ক্লজের উপর নির্ভর ছাড়া স্বাধীনভাবে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, তাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়। বুঝতে পেরেছো? আমি আরেকবার বলে দিচ্ছি, একটু আস্তে আস্তে লিখে নেওয়ার চেষ্টা করবে। প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে, নামেই বোঝা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মানে সে স্বাধীন হবে, তার কোনো বাধা থাকবে না, সে মুক্ত থাকবে। সেখানে দেখো বলছে যে ক্লজকে অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের সাহায্য বা নির্ভর করতে হয় না, তার অন্য কোনো ক্লজের ওপর তাকে ডিপেন্ড করতে হবে না, যে ক্লজ অন্য ক্লজের নির্ভর ছাড়াই স্বাধীনভাবে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, তাকে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বলা হয়। বুঝতে পেরেছো? এবার একটি এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝে নিই। যেমন এখানে দেখো বলছে আই হ্যাভ আ টি শার্ট হুইচ ইজ ব্ল্যাক। আমি এখানে দেখো দুটো কালার দিয়ে লিখেছি বোঝার জন্য। একটি সেন্টেন্সই রয়েছে এখানে, বললো আই হ্যাভ আ টি শার্ট। দেখো এখানে যদি আমি একটি সেন্টেন্সটাকে ভেঙে দিই, আই হ্যাভ আ টি শার্ট, এবং পরেরটা দেখো হুইচ ইজ ব্ল্যাক, এইখানটা একটু লক্ষ্য করো। এখানে দেখো আই এটা কি সাবজেক্ট, হ্যাভ যদি হেল্পিং ভার্ব, তাই তো এটাকে আমি এইচভি অর্থাৎ হেল্পিং ভার্ব রয়েছে এখানে, এবং এটা অবজেক্ট বা আদার ওয়ার্ড রয়েছে এখানে। তো এখানটায় দেখো হুইচ ইজ ব্ল্যাক, যেটি হয় ব্ল্যাক, যেটি মানে এখানে যে কোনো নিশ্চয়ই একটি সাবজেক্টই বসবে, যেটি হয় ব্ল্যাক। অর্থাৎ এখানে দুটো পার্ট রয়েছে, অর্থাৎ ক্লজে কি থাকতে হয়, সাবজেক্ট ভার্ব থাকতে হয়, সেখানে রয়েছে। কিন্তু যেটা আমি বোঝাতে যাচ্ছি, এটাকে কেন আমি প্রিন্সিপাল ক্লজ বলবো, কেন প্রিন্সিপাল ক্লজ বলবো, কারণ এটাখানে দেখো আই হ্যাভ আ টি শার্ট, আমার একটি টি শার্ট রয়েছে। এবার এই যে অংশটা, আমার একটি টি শার্ট রয়েছে, এই অংশটাকে কি বলবো, এই অংশটিকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। কেন বলবো, আমি যদি এখানে ফুল স্টপ লাগিয়ে দিই, যদি আমি এটাকে মুছে দিই, একটু লক্ষ্য করো, যদি আমি এই অংশটাকে না লিখি, এই অংশটা যদি ভুলে যাই আমি কিছুক্ষণের জন্য যে এটা নেই, আমি এখানে ফুল স্টপ লাগিয়ে দিয়েছি। দেখো আই হ্যাভ আ টি শার্ট, আমার একটি টি শার্ট আছে, এটা এখান থেকে অর্থাৎ তোমাকে যা বলতে চাচ্ছি সেটা কি অর্থটাকে ক্লিয়ার হচ্ছে, অর্থাৎ মিনিংটা, অর্থাৎ যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা কি পরিষ্কার বুঝতে পারছো বা পারা যাচ্ছে কি? হ্যাঁ, এক্স্যাক্টলি, পুরোটাই কিন্তু পারা যাচ্ছে। অর্থাৎ আই হ্যাভ আ টি শার্ট মানে আমার একটি টি শার্ট আছে, সিম্পল। এখানে কিন্তু আর কোনো কিন্তু থাকে না, অর্থাৎ এর অর্থটা, এই অংশটা কিন্তু নিজের অর্থ নিজেই প্রকাশ করছে। তাই এটাকে কি বলছে, এটাকে বলছে হচ্ছে মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এই অংশটা দেখো হুইচ ইজ ব্ল্যাক, আমি যদি এটাকে ভুলে যাই, যদি এবার শুধু বলি হুইচ ইজ ব্ল্যাক, যেটি হয় কালো, এটার কি পুরো অর্থ বোঝা যাচ্ছে? কোনটি কালো, অর্থাৎ নিজের একটা প্রশ্ন থেকে যায় কোনটি কালো। অর্থাৎ যখন আমি এই অংশটাকে যখন আমি বোঝাতে যাচ্ছি হুইচ ইজ ব্ল্যাক, তখন কিন্তু আমার এটার সাহায্য নিতে হচ্ছে বা এটাকে বলতে হচ্ছে। পুরো সেন্টেন্সটা তখনই আমার কাছে ক্লিয়ার হচ্ছে যে আই হ্যাভ আ টি শার্ট, আমার কাছে একটা টি শার্ট আছে যেটির রং হয় কালো। অর্থাৎ এই যে এই অংশটা, এইটা কিন্তু অন্য ক্লজের মধ্যে পড়বে। কি ক্লজে আসবে? ডিপেন্ডেন্ট ক্লজে আসবে। কোনটা ডিপেন্ড? এটা ডিপেন্ড করছে কার উপরে? এটার উপরে। অর্থাৎ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল আর এটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেল। তো যার ফলে এই যে এই অংশটা, এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আশা করি বোঝা যাচ্ছে। তো নেক্সট আমরা দেখে নেব সাবঅর্ডিনেট ক্লজ। এবার একটু বলে নেই, তোমাদের পরীক্ষায় যেখান থেকে আসবে, দেখো প্রিন্সিপাল ক্লজ অথবা সিম্পল ক্লজ যেটাকে বলছি আমরা, তো এইখান থেকে কিন্তু কোনোটাই পরীক্ষায় আসবে না বা খুব কম আসে। কোঅর্ডিনেটিং ক্লজ থেকে পরীক্ষায় আসে না বললেই চলে। তাই বিশেষ কিছু কিছু বইয়ের মধ্যে শুধু 3 ভাগে ভাগ করা যায়, সেটা দিয়ে ছেড়ে দেওয়া হয়, আর তেমন এক্সট্রা কিছু সেখানে লেখা থাকে না। মেইন যেটা তোমাদের পরীক্ষায় আসে বা দেখেছি সেখান থেকে প্রশ্নগুলো হয়, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ থেকে। সো ডিপেন্ডেন্ট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু ভালো করে বুঝতে হবে, এবং এটারও কিন্তু অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে, সেটাকেও অনেকগুলো ভাগে ভাগ করা যায়। আমরা আস্তে আস্তে আসবো। তো আমি একটু লিখে নিচ্ছি, তারপর আবার আমরা আলোচনায় ফিরছি।
এবার দেখবো 2 নম্বরটা দেখে নেব, যেটা সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। এই ক্লজ থেকেই কিন্তু বেশি প্রশ্নগুলো আসে। আবারও বলে নিই, এই ক্লজগুলো তখনই কাজে লাগবে যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করব। সেটা করতে গিয়ে সেই সেন্টেন্সগুলো দেখতে গিয়ে আমাদের ক্লজটাকে জানা খুব দরকার। তাই আমরা ক্লজটাকে আগে আমরা জেনে নিচ্ছি, তারপর আমরা আস্তে আস্তে আসবো। দেখো সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলছে অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলছে, বলছে যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না তাকে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেটেড ক্লজ বলে। কাকে বলছে? অর্থাৎ যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে সে বোঝাতে পারবে না, অর্থাৎ নিজের অর্থটাকে বোঝাতে গেলে সে তার কারোর উপর ডিপেন্ড করতে হবে, সেই ক্লজটাকে বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। আমি বললাম যে ক্লজ আমরা কি পড়ছি, ক্লজের টাইপস অফ ক্লজেস পড়ছি, তাই তো টাইপস অফ ক্লজ পড়ছি। সেখানে দেখো আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম যে ক্লজের মানেই কিন্তু তার নিজের অর্থটাকে সবসময় ক্লজ প্রকাশ করবে না, ক্লজ কিন্তু সবসময় তার মিনিংটা ক্লিয়ার করবে না, এরকমটা নয়। ক্লজ কিন্তু অনেক সময় কারোর উপর ডিপেন্ড করেও তার অর্থটা ক্লিয়ার করতে পারে। তো সেই তারই একটি ভাগ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। একটি এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। এখানে দেখো লিখলাম হি প্লেস চেস when he gets time। সে কি করতে হবে, সে কি করে, হি প্লেস চেস, সে প্লেস খেলে অর্থাৎ সে চেস খেলে অর্থাৎ দাবা খেলে। তারপরে অন্য অংশটা অন্য কালি দিয়ে লিখেছি, দেখো এখানে লিখেছি when he gets time, যখন সে সময় পায়। এবার একটু লক্ষ্য করো ভালো করে, এখানে সাবজেক্ট রয়েছে হি, এটা ভার্ব রয়েছে, তাই তো এখানেও একটি সাবজেক্ট রয়েছে, এখানেও একটি ভার্ব রয়েছে। এবার অর্থাৎ সাবজেক্ট ভার্ব রয়েছে, দুটো ক্লজ মিলে একটি পুরো সেন্টেন্স হয়েছে, তাই তো এই একটি ক্লজ এবং এই একটি ক্লজ, দুটো ক্লজ দিয়ে একটা পুরো সেন্টেন্স হয়েছে। এবার ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো রয়েছে বা একটু তোমরা দেখবে যে হি প্লেস চেস, যখন আমি এই সেন্টেন্সটাকে বলতে যাচ্ছি, আমি যদি এটাকে না বলি তখন দেখো এখানে যদি ফুল স্টপ লাগিয়ে দিই তখন কি হচ্ছে, হি প্লেস চেস, এটার কিন্তু অর্থটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। সে কি করে, সে কি খেলে, সে চেস খেলে। এটা কিন্তু আর কোনো প্রশ্ন আমাদের মনে থাকছে না, অর্থাৎ এই যে মিনিংটা সে কিন্তু ক্লিয়ার মিনিং দিচ্ছে, হি প্লেস চেস, সে পুরোটা এই অর্থটা দ্বারা বোঝা যাচ্ছে যে সে চেস খেলে। এখানে কিন্তু আর কোনো প্রশ্ন আমাদের মনে থাকছে না, অর্থাৎ বক্তা যা বলতে যাচ্ছে আমরা বুঝতে পারছি, পুরো মিনিংটা এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। হি প্লেস চেস, যদি পরের বাক্যটুকু অর্থাৎ when he gets time এটা যদি না থাকতো, এখানে যদি ফুল স্টপ দিয়ে থাকি আমরা, তখন কিন্তু এর বাক্যটা অর্থটা ক্লিয়ার, অর্থাৎ এটা কি হয়ে যাচ্ছে তখন, তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তাই তো কি হয়ে যাচ্ছে, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে। কিন্তু পরের যে অংশটা ছিল, পরের অংশটা কি ছিল, when he gets time, যখন সে সময় পায়, when he gets টাইম। এবার তুমি দেখো যদি আমি এটাকে না বলি, এটাকে যদি ভুলে যাই, তো when he gets time, যখন সে সময় পায়, যখন সে সময় পায় তখন সে কি করে, অর্থাৎ আমাদের কিন্তু এই বাক্য দ্বারা কিন্তু কি হচ্ছে, এই বাক্যটার দ্বারা কিন্তু পুরো অর্থটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। এই বাক্যটার দ্বারা এই অর্থটা ক্লিয়ার করতে গেলে কি বলতে হচ্ছে, when he gets time, যখন সে সময় পায়, অর্থাৎ যখন সে সময় পায় তখন সে কি করে, সে কি বিদ্যালয়ে যায়, সে কি পড়তে বসে, নাকি সে খেলা করতে যায়, কি করতে যায়, এটাকে মিনিংটা ক্লিয়ার হচ্ছে না। যদিও এখানে কিন্তু একটি সাবজেক্ট রয়েছে, একটি ভার্ব রয়েছে, ক্লজে যেটা থাকা আবশ্যিক, তাই তো ক্লজে সাবজেক্ট ভার্ব থাকবে, এখানেও আছে এখানেও আছে, কিন্তু কি ডিফারেন্সটা কি রয়েছে, এখানে এর অর্থটা ক্লিয়ার রয়েছে কিন্তু এখানে এর অর্থটা ক্লিয়ার নয়। এই অর্থটাকে ক্লিয়ার করার জন্য বা বোঝানোর জন্য কি করতে হচ্ছে, এই মিনিংটা যখন আমি বোঝাচ্ছি when he gets time, তখন কিন্তু আমাকে কার সাহায্য নিতে হচ্ছে, আমার কিন্তু তখন এই বাক্যটা সাহায্য নিতে হচ্ছে, তাই তো যখন সে সময় পায় তখন কি করে, সে হি প্লেস চেস, তখন সে চেস খেলে। অর্থাৎ দেখো এটাকে এটা তখন কি হয়ে যাচ্ছে, ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু ডিপেন্ডেন্ট, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে। কার উপর ডিপেন্ড করছে, এটার উপর, অর্থাৎ মেইন ক্লজের উপর। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে মেইন ক্লজ, আমরা একটু আগেই দেখে নিলাম। অর্থাৎ এই যে অংশটা হয়ে গেল, এই অংশটাকে কি হলো তখন, এই অংশটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেল, বোঝা গেল। তো নেক্সট আমরা কোঅর্ডিনেটিং ক্লজটা দেখে নিচ্ছি, আমরা এরপরে আরো এক্সাম্পলে আসবো। নেক্সট কোঅর্ডিনেটিং ক্লজটা একটু লিখে নিচ্ছি, তারপর আবার আসছি আমরা। এবারে আমরা ক্লজের থার্ড নাম্বার যে পার্টটি ছিল, অর্থাৎ আমরা দেখেছিলাম ক্লজ তিন প্রকার, একটি ডিপেন্ডেন্ট ক্লজ, একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি কোঅর্ডিনেটিং ক্লজ। যদিও কোঅর্ডিনেটিং ক্লজ থেকে পরীক্ষায় খুব একটি বেশি আসে না, কিন্তু ট্রান্সফরমেশন সেন্টেন্স, জয়নিং, স্প্লিট আপ, সেই সমস্ত ক্ষেত্রে তোমাদের কোঅর্ডিনেটিং ক্লজটা কাজে লাগবে।
সেন্টেন্সের ক্ষেত্রে এক্স্যাক্টলি। তো সেটা আমাদের একটু জেনে নেওয়াটা দরকার, কারণ আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো, আগেই বলেছি গ্রামার যা শিখবো কনসেপ্ট ক্লিয়ার করে এগোবো। কোঅর্ডিনেটিং ক্লজটা কাকে বলে, অর্থাৎ কোঅর্ডিনেট অর্থাৎ দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ যখন, রিপিট করছি, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। কি বললাম, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ, তার মানে দুটো থাকতে পারে, তার বেশি প্রিন্সিপাল ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে নিশ্চয়ই শুনো, একটু আগেই দেখলে তোমরা। দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজকে যখন কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন, এই যে এটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। এবার কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি? কোঅর্ডিনেটিং কনজাংশনটা তোমরা সবাই জানো, তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। এবার কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি? কোঅর্ডিনেটিং কনজাংশনটা হলো, দেখো কোঅর্ডিনেটিং কনজাংশনগুলি হলো, আমি লিখে দিয়েছি, বাট, অ্যান্ড, অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, নো লেস দেন, both dot dot and, not only but also, now or, yet, still, either or, neither nor, however, whereas, only, while, so, therefore ইত্যাদি। তোমরা এগুলো সব জানো, এগুলো লিঙ্কার হিসেবে তোমরা জানো। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে, এই সমস্তগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। অর্থাৎ যখন দুটো ক্লজ, দুটো বা তার বেশি ক্লজ, প্রিন্সিপাল ক্লজ অবশ্যই, যখন এই সমস্ত এগুলোর মধ্যে যে কোনো একটি দ্বারা বা দুটো দ্বারা যুক্ত থাকবে তখন কিন্তু সেই যে ক্লজটা তৈরি করবে তখন সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেটিং ক্লজ। একটি এক্সাম্পল দিয়ে দেখে নিই ব্যাপারটা। বললাম এখানে একটি এক্সাম্পল লিখেছি, হি রোট আ লেটার টু মি অ্যান্ড আই ডিড নট রিপ্লাই। হি রোট আ লেটার টু মি, এখানটায় দেখো হি রোট আ লেটার টু মি, এখানে একটি বাক্য বা একটি ক্লজ, বাট আই ডিড নট রিপ্লাই, এখানটায় দেখো। অর্থাৎ এবার যদি দেখে নাও, আমি কি বললাম, দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজ মানে যে ক্লজ নিজের অর্থ নিজেই প্রকাশ করে, কারো উপর ডিপেন্ড করবে না। প্রিন্সিপাল ক্লজ আরেকটি নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ সে কারো উপর ডিপেন্ড করবে না, সে স্বাধীন। প্রিন্সিপাল ক্লজ আরেকটি নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো ইন্ডিপেন্ডেন্ট মানে সে কারো উপর ডিপেন্ড করবে না, সে স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করবে। এবার এখানে তোমরা দেখো, হি রোট আ লেটার, এখানে যদি ফুল স্টপ লাগিয়ে দেওয়া যায়, আমি এই বাক্যটা যদি আমরা না লিখি তাহলে কি হবে? এটার কি অর্থটা ক্লিয়ার হচ্ছে? হি রোট আ লেটার, দেখো এখানটায় হি রোট আ লেটার, সে একটি চিঠি লিখেছিল টু মি, আমার কাছে। সাবজেক্ট রয়েছে একটি, ভার্ব রয়েছে একটি, তাই তো? এটা কি? এটা একটি সাবজেক্ট, আর সাবজেক্ট, এবং এটা একটি ভার্ব, এটা আদার ওয়ার্ড বা অবজেক্ট, তাই তো? আমরা জানি। এখানে যদি ফুল স্টপ লাগিয়ে দিই তাহলে এটার অর্থটা পরিষ্কার হচ্ছে কি, বোঝা যাচ্ছে কি? সে একটি চিঠি লিখেছিল আমার কাছে, ক্লিয়ার মিনিংটা, তাই তো? অর্থাৎ এটি কি হচ্ছে? এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে কি না? কারণ এ তো অর্থটা পুরোপুরি প্রকাশ পাওয়া যাচ্ছে। এই অর্থটা বুঝতে গেলে আমার আর কারো সাহায্য নিতে হচ্ছে না, যে আমি সেন্টেন্সটাকে এখানেই শেষ করতে পারি। সে লিখেছিল একটি চিঠি আমার কাছে, হি রোট আ লেটার টু মি, অর্থাৎ এর অর্থটা কিন্তু পুরো ক্লিয়ার, অর্থাৎ সেন্সটা পুরো ক্লিয়ার দিচ্ছে, মিনিংটা, তাই এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে। এবার পরেরটা দেখে নাও, বলছে আই ডিড নট রিপ্লাই। যদি এটাকে ভুলে যাই, শুধু এতটুকটাকে দেখি, আই দেখো এখানে সাবজেক্ট রয়েছে, ডিড হচ্ছে হেল্পিং ভার্ব রয়েছে, অর্থাৎ এটা আদার ওয়ার্ড। তো এখানে দেখো এই অর্থটারও কিন্তু আই ডিড নট রিপ্লাই, আমি রিপ্লাই দেইনি, এটারও কিন্তু অর্থটা পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই না? আমি রিপ্লাই দেইনি, অর্থাৎ বাক্যটা কিন্তু পরিষ্কার। সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা জানি, সিম্পল সেন্টেন্স। আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম সমস্ত সিম্পল সেন্টেন্সগুলো কি হয়? ক্লজ হয় কিন্তু, তাই না? তো এটাও কিন্তু একটি স্বাধীন ক্লজ, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখে নাও এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, অর্থাৎ এটি কি হয়েছে? এটাও একটি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটিও কিন্তু একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে। এইবার দেখো এখানে কি বললো, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোনো কোঅর্ডিনেটিং দ্বারা যুক্ত হয়। দুটো প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেলাম, এটি একটি প্রিন্সিপাল ক্লজ এবং এটি একটি প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেলাম। তো এই একটা এবং এই আর একটা প্রিন্সিপাল ক্লজ, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটোকেই আমরা পেয়ে গেলাম। এবার এখানটায় দেখো কি দ্বারা যুক্ত হয়েছে, এখানে দেখো বার্ড দ্বারা যুক্ত হয়েছে। এই যে বার্ড শব্দটা, এই বার্ড দ্বারা কিন্তু দুটোকে কিন্তু আমি কি করে দিয়েছি? প্লাস করে দিয়েছি, তাই না? এই বার্ড দ্বারা, এই বার্ডটাকে কি বলছে? এইটাকেই বলছে কোঅর্ডিনেটিং কনজাংশন।
এইটাকে বলছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এইরকম দেখো এখানে বাট আছে, প্রথমে লিখেছি আমি বাট এখানে। তো এইরকম সবগুলো দিয়েই কিন্তু এরকম জয়নিং হতে পারে, অর্থাৎ দুটো বা তার বেশি ক্লজকে কিন্তু একটি সেন্টেন্সে, এই দুটো ক্লজকে মিলিয়ে দিল এটা দিয়ে কিন্তু একটি সেন্টেন্সে রূপান্তরিত করা হলো বা একটি সেন্টেন্সে লেখা হলো পুরো বাক্যটাকে, তাই না? তাহলে ক্লজটা কি? ক্লজটা হচ্ছে একটি লম্বা লাইনের একটি ছোট্ট অংশ, যেই অংশতে একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে। ক্লজ কত প্রকার দেখা গেল? ক্লজ 3 প্রকার দেখা গেল। একটি মেইন ক্লজ, অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা প্রিন্সিপাল ক্লজ। 2 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ অথবা রিলেটিভ ক্লজ। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজে কি থাকবে? কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটো ক্লজকে যুক্ত করা থাকবে। তো এরপর আমরা আবার একটু লিখে নিচ্ছি, আবার তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করছি। এবার দেখো, আমরা বললাম যখন আমরা ক্লাসিফিকেশনগুলো করলাম, অর্থাৎ ক্লজকে যখন আমরা ডিভাইডেড করলাম, তখন ক্লজকে 3টে ভাগে ভাগ করেছিলাম। প্রথমেই বলেছিলাম যে সিম্পল যেটা আছে, অর্থাৎ প্রথমে যে মেইন ক্লজ থেকে পরীক্ষা খুব একটা আসে না, বা কোঅর্ডিনেটিং ক্লজ থেকে কম আসে। যেটা আসবে, বেশি আসে, সেটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ এবং অথবা সাবঅর্ডিনেট ক্লজ এটাকে বলছে। সেখান থেকে কিন্তু পরীক্ষায় আমাদের অসংখ্য প্রশ্ন চলে আসে, এবং এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ আমাদের ঝামেলা করে। তোমাদের যেন ঝামেলা না হয়, যার জন্যই কিন্তু ক্লাসের ব্যবস্থা করা, এবং আশা করি তোমাদের সেই সমস্যাগুলো ফেস করতে হবে না আজকের ক্লাসটা দেখার পর। যদি কোথাও কোনো অসুবিধা হয়, অবশ্যই প্রত্যেকবারের মতো এবারও বলবো যে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই সেটা তোমাদের বন্ধু সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে। তো সেখানে দেখো বলছে ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজকে আবার কিন্তু উই ক্যান ডিভাইডেড ইন্টু 3, অর্থাৎ আমরা সেটাকে কিন্তু 3টে ভাগে ভাগ করতে পারি। আবার ডিপেন্ডেন্ট এবং সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগে আবার আমরা ভাগ করতে পারি। নাউন ক্লজ হিসেবে ভাগ করতে পারি, অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ভাগ করতে পারি, এবং অ্যাডভার্ব ক্লজ হিসেবে আমরা ভাগ করতে পারি। অর্থাৎ 3টে ভাগে কিন্তু আমরা এটাকে ভাগ করতে পারি। 3 ভাবে আমরা এটাকে দেখতে পারি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। তো নাউন ক্লজটা কি? যদি আমরা প্রথমে চলে আসি নাউন ক্লজের ক্ষেত্রে, তো আমি একটু এখানে তোমাদের এক্সাম্পলগুলো দেখে দিয়েছি যে নাউন ক্লজ কি। নাউন ক্লজ, নাউন মানে কি? কোনো নাম, অর্থাৎ কিন্তু কোনো নাম বোঝাবে। নাম মানে তোমরা জানো সেটা ব্যক্তি বস্তুর নাম হতে পারে। নাউন ক্লজ কি করছে, সংজ্ঞাটা আমি একটু লিখে দিয়েছি, দ্যাট অ্যাক্টস অ্যাজ আ নাউন, যেটা নাউনের মতন করে কাজ করবে। নাউন দেখেই তোমরা বুঝে যাবে, এই ক্লাসের পর তোমরা দেখেই বুঝে যাবে যে কোনটা কোন ক্লজে রয়েছে। তো এখানে বলছে নাউন ক্লজ কোনটা? নাউন ক্লজে যেটা নাউনের মতন করে কাজ করবে। নাউনের কাজ কিন্তু কোনো নাম প্রকাশ করা, নাম বোঝানো। তো এখানে দেখো আমি এক্সাম্পল লিখেছি যে আই বিলিভ দ্যাট আই উইল পাস দ্য টেস্ট, এই একটি অংশ। এবং পরে দেখো দ্যাট আই উইল পাস দ্য টেস্ট, আই উইল পাস দ্য টেস্ট, এটার অর্থটা পুরোটা ক্লিয়ার হচ্ছে। দেখো এই অর্থটা ক্লিয়ার করতে আমি বিশ্বাস করি, আমি কি বিশ্বাস করি, অর্থাৎ তোমাকে নামটা বলতে কি বিশ্বাস করি যে আমি পরীক্ষা, এটা একটা নাউন, তো এটা একটা নাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু নাউন ক্লজ হয়ে যাচ্ছে। কারণ আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি, এই আমি বিশ্বাস করি, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে। ডিপেন্ড করছে কার উপরে? এই পরের অংশটির উপরে, দ্যাট আই উইল পাস দ্য টেস্ট, এটা কিন্তু একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেখানে দেখো এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পড়ছি কি ডিপেন্ডেন্ট ক্লজ। তো ডিপেন্ডেন্ট ক্লজ যখন হচ্ছে, ডিপেন্ডেন্ট ক্লজের ভাগগুলো আমরা পড়ছি, যেই ভাগের মধ্যে নাউন ক্লজটা চলে আসে। তো নাউন বলতেই আমি বললাম যে কোনো কিছু নাম বোঝাবে। আই বিলিভ, আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি, যে আমি পরীক্ষার টেস্টে পাস করব, অর্থাৎ নাম বলতে, টেস্ট একটা এক্সাম, এটা নাউন, তো সেই নাউনটাকে বলতে হচ্ছে নাউনের মতন করে কাজ করলো, তাই এটি কিন্তু নাউন ক্লজ হয়ে গেল। পরের বাক্যটা দেখো, আই থট শি ওড হোয়াট শি ওর ওয়াজ বিউটিফুল। I thought what she wore was beautiful, বলছে I thought what she wore was beautiful। এখানটায় দেখো I হচ্ছে কি আছে, I হচ্ছে সাবজেক্ট রয়েছে এবং think এর পাস্ট ফর্ম রয়েছে thought। আমি ভেবেছিলাম বা চিন্তা করেছিলাম যেটা সে পরেছিল সেটা খুব সুন্দর ছিল, তাই না? অর্থাৎ আমি যেটা ভেবেছিলাম, কি ভেবেছিলাম? নাউন সম্পর্কে ভেবেছিলাম, তার ড্রেসটা সম্পর্কে ভেবেছিলাম, তাই এটাও কিন্তু একটি নাউন ক্লজ হয়ে গেল। এরপর দেখো, ডু ইউ নো হোয়াট ওয়েদার উইল বি। ডু ইউ নো, তুমি কি জানো, তুমি কি জানো, তুমি কি জানো মানে কি জানো। যখনই তোমাকে প্রশ্নটা করা হলো ডু ইউ নো, তুমি কি জানো, যখন তুমি আনসারটা দিতে যাচ্ছ যে হোয়াট ওয়েদার উইল বি, তার মানে তুমি একটা নাউন সম্পর্কে বলতে যাচ্ছ। ওয়েদার একটা নাউন, তো যখন তুমি নাউন সম্পর্কে বলতে যাচ্ছ, অর্থাৎ এটাও কিন্তু একটা এনসি, এনসি মানে নাউন ক্লজ হয়ে গেল।
বোঝা গেল? তো এরপর যেটা আসবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কি? অ্যাডজেক্টিভের মতন করে কাজ করবে। আমি আবারও ঠিক এভাবে লিখে নিই যে তোমাদের যেন বুঝতে সুবিধা হয়, তাই আমরা একটু লেখার চেষ্টা করছি এবং একটু ফাস্ট লিসেনার হতে হবে এবং ফাস্ট আমাদের শিখতে হবে, তো ফার্স্ট লার্নারও হতে হবে। তো আমরা একটু তাড়াতাড়ি এগোবো কারণ অনেক কিছু আছে গ্রামারে শেখার মতো। তো আমি আবার একটু ছোট্ট করে লিখে নিচ্ছি। এবার আমরা অ্যাডজেক্টিভ ক্লজটাকে দেখব। অ্যাডজেক্টিভ ক্লজ তোমরা সবাই কিন্তু জানো। অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ কল্ড অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা কিন্তু কি করে? নাউন বা প্রোনাউনের দোষ গুণ বিচার করে। অর্থাৎ সে কি করবে? অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলছে? দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের মতন করেই কাজ করবে। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজটা কি আমাদের এটা জানতে হবে, যে নাউন বা প্রোনাউনের দোষ গুণ বিচার করে, তাই না? আমরা এটা জানি যে নাউনকে সে কি করে? নাউনকে সে মডিফাই করে, নাউনকে বোঝায়, নাউনের দোষ হতে পারে, গুণ হতে পারে, তার সম্পর্কে অ্যাডজেক্টিভ কি করবে? বোঝাবে। তো ঠিক সেরকমই কিছু এক্সাম্পল দিয়েছি। বললাম প্রথম সেন্টেন্সে লেখা রয়েছে দ্য বয় হু ইউ স দ্য বাস স্টপ কমিটেড রোবারি। একটি ছেলে যে বাস স্টপে তুমি তাকে দেখেছিলে, কমিটেড রোবারি, সে রোবারি অর্থাৎ ডাকাতি করছিল। দেখো এখানটায় দেখো দ্য বয়, এটা কি? এটা কিন্তু একটি নাউন, তাই না? দ্য বয় একটি নাউন। তো সেই নাউন সম্পর্কে কি বলছে? নাউনটা কি? নাউনটা কি করছে? এখানে দুটো দেখো দ্য বয় রয়েছে, হু স দ্য বাস স্টপ কমিটেড রোবারি, তাই না? তো সে রোবারি করছে, নাউন সম্পর্কে বলছে যে সে কেমন ছেলেটা, যে ডাকাতি করছে, সেই ছেলেটার কথা বলছে যেটাকে তুমি বাস স্টপে দেখেছিলে যে ডাকাতি করছিল। অর্থাৎ এটা কি করছে? অ্যাডজেক্টিভ ক্লজের মতন করে কাজ করছে, তাই এটাকে বলছে অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কিসের, কোন ক্লজের মেইনলি? এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজের ভাগ বা সাবঅর্ডিনেটেড ক্লজের যে ভাগগুলো তার মধ্যে একটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কি করে অ্যাডজেক্টিভ বলে সেটাই বোঝানোর চেষ্টা করছি, যে দা বয়, বয়টা সম্পর্কে বলছে, নাউন সম্পর্কে বলছে যে সে কি করছিল? কমিটেড রোবারি করছিল, তাই না? তাই সেই সূত্রে এটা কি হয়ে গেল? অর্থাৎ এডি লিখলাম, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল এটা। ঠিক আছে, পরেরটা দেখো দ্য গার্ল হু ইজ লিডিং দ্য প্যারেড ইজ মাই বেস্ট ফ্রেন্ড। মেয়েটি হু ইজ লিডিং দ্য প্যারেড, যে প্যারেডটা লিড করছিল, হয় আমার বেস্ট ফ্রেন্ড, সে হয় আমার ভালো বন্ধু। অর্থাৎ মেয়েটার সম্পর্কে দেখো কি বল, মেয়েটার সম্পর্কে, নাউনের সম্পর্কে বললো যে নাউনটাকে আমার ভালো বন্ধু, তাই না? তার সম্পর্কে জানতে চাইলে অর্থাৎ অ্যাডজেক্টিভটাকে সে কোয়ালিফাই করছে, আর নাউনটাকে সে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের মতন করে কাজ করলো, তাই এটিও একটি অ্যাডজেক্টিভ ক্লজের এক্সাম্পল। নিচে দেখো ক্যান ইউ সি দ্য বার্ড দ্যাট ইজ অন দ্য ফেন্স। ক্যান ইউ সি দ্য বার্ড, তুমি কি দেখতে পাচ্ছ? দেখো দুটো ক্লজ রয়েছে, একটি এই একটি, তাই না? দুটো পার্ট রয়েছে। ক্যান ইউ সি দ্য বার্ড দ্যাট ইজ অন দ্য ফেন্স, তুমি কি পাখিটাকে দেখতে পাচ্ছ যেটা ফেন্সের উপরে রয়েছে, তাই না? তো এখানটায় দেখো পাখিটা কিন্তু নর্মাল পাখি, পাখিটা কেমন? সাধারণ একটি পাখি। কোন পাখিটা? যেই পাখিটা দ্যাট ইজ অন দ্য ফেন্স, সেই বেড়ার ওপরে বা ফেন্সের ওপরে বসেছিল। অর্থাৎ সেই নাউন, এখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, তো এই দ্য বার্ডটা কি? এটা একটা নাউন, তো নাউনটাকে বোঝাচ্ছে। তো এটিও কিন্তু কি হয়ে গেল? এটি কি হয়ে গেল? এটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ ক্লজের এক্সাম্পল হয়ে গেল। ঠিক, এবার আমরা চলে আসবো লাস্ট, এটা রয়েছে অ্যাডভার্ব ক্লজ। এবারে দেখো যেটি ডিপেন্ডেন্ট ক্লজের লাস্ট যে ভাগটা অ্যাডভার্ব ক্লজ, সেটা দেখে নিচ্ছি। অ্যাডভার্ব ক্লজ কাকে বলছে? অ্যাডভার্ব ক্লজ বলছে দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বের মতন করে কাজ করবে। এবার অ্যাডভার্বের মতন করে কাজ করে মানেটা কি? অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব কিন্তু একটি বাক্যের নাউন বা প্রোনাউনকে বা অন্য কোনো ভার্বকে অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, তাই না? তো ঠিক তেমনই এখানে দেখা যাবে, অর্থাৎ নামের মধ্যে থেকে কিন্তু যে ক্লজগুলো কাকে বলে বোঝা যাচ্ছে। তো আমরা একটু চিনে নেব একটি এক্সাম্পল দ্বারা। বললাম ফার্স্ট এক্সাম্পলে লেখা রয়েছে শি লাইকস দ্য রেড কার মোর দ্যান হার হাজব্যান্ড। শি লাইকস দ্য রেড কার, সে পছন্দ করে লাল গাড়িটি তার স্বামীর থেকেও বেশি। অর্থাৎ এই যে মোর দ্যান হার হাজব্যান্ড, এটা কি হয়ে যাচ্ছে? এটা কিন্তু সেই ভার্বটাকে, সে তার পছন্দটা কেমন, তার পছন্দটাও তার স্বামীর থেকেও বেশি পছন্দ করে সে রেড কার্ডটাকে, তাই না? তো সেটা হয়ে গেল হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তো তারপরে দেখো বলছে হি এনজয়েড দ্য পার্টি মোর দ্যান ইউ ডিড। সে পার্টিটাও কি করে? এনজয় করে। ভার্বটা এখানে সাবজেক্ট, এটা ভার্ব, ঠিক এখানে এটা সাবজেক্ট, এটি ভার্ব ছিল। তো এখানে দেখো বলছে হি এনজয় দ্য পার্টি মোর দ্যান ইউ ডিড, তুমি যেমনটা করেছিলে, মোর দ্যান ইউ ডিড, তোমার থেকে বেশি সে কি করে? পার্টিটাকে এনজয় করেছে। অর্থাৎ কি করলো? সেই নাউনটাকে বা ভার্বটাকে কি করলো? সেই ভার্বটাকে কিন্তু বিশেষিত করলো।
কে বিশেষিত করে যে মোর দ্যান ইউ ডিড, এটা দিয়ে কিন্তু তার কথাটাকে বোঝাচ্ছে যে তুমি যতটা পার্টি মজা করেছো তার থেকে বেশি সে মজা নিয়েছিল। অর্থাৎ এটাই কিন্তু অ্যাডভার্ব। অর্থাৎ তোমরা জানো যে হি রানস ভেরি ওয়েল, তো ওয়েলটা কি তোমরা জানো, ভেরিটা কি সেটা জানো। তো ভেরি ওয়েল কেমন, হি রানস ভেরি ফাস্ট, সে দ্রুত দৌড়তে পারে, সে খুব দ্রুত দৌড়তে পারে। এখানে ভেরি শব্দটা কিন্তু অ্যাডভার্ব হয়েছে। ঠিক তেমনই হি এনজয় দ্য পার্টি মোর দ্যান ইউ ডিড, অথবা শি লাইকস দ্য রেড কার মোর দ্যান হার হাজব্যান্ড, সে হি লাইকস দ্য কার, রেড কার সে কেমন পছন্দ করে, তার স্বামীর থেকেও বেশি পছন্দ করে। অর্থাৎ মোর দ্যান হার হাজব্যান্ড এবং মোর দ্যান ইউ ডিড এগুলো কি হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাডভার্ব ক্লজের এক্সাম্পল হয়ে যাচ্ছে। এবার ছোট্ট একটি জিনিস তোমরা দেখে নাও, এগুলো কখন কাজে লাগবে, এগুলো কিন্তু আমাদের সেন্টেন্সের ক্ষেত্রে কাজে লাগবে। একটু ছোট্ট করে একটি জিনিস তোমরা দেখবে এবার, যে আমরা এতক্ষণ যেগুলো লাইনগুলো পড়ছি এগুলো কখন কাজে লাগছে, আমরা বললাম যে এগুলো কিন্তু আমাদের সেন্টেন্সের ক্ষেত্রে কাজে লাগছে। অর্থাৎ সেন্টেন্স কয় প্রকার হয় তোমরা জানো সবাই, যে সিম্পল সেন্টেন্স, আরেকটি কি আছে, আরেকটি কম্পাউন্ড সেন্টেন্স, তাই তো, এবং আরেকটি কমপ্লেক্স সেন্টেন্স। এই পর্যন্ত আমরা যা পড়লাম, এখন তোমাদের সেটা কাজে লাগবে। একটু আগ পর্যন্ত হয়তো তোমাদের মনে হচ্ছিল যে আমরা কি পড়ছি, এটা পড়ে কি হবে, কি লাভ হবে, তো এবার বুঝতে পারবে যে কি লাভ হলো সেটা পড়ে। দেখো আমরা জানি যে সিম্পল সেন্টেন্স, তাই তো, সেন্টেন্স তার অর্থের দিক থেকে যদি ডিপেন্ড করে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়, আমরা জানি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এগুলো সব, তাই না। কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। তোমরা সবাই জানো যে একটি হচ্ছে সিম্পল, একটি কম্পাউন্ড এবং একটি কমপ্লেক্স, অর্থাৎ সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য, তাই না। সেখানে দেখো এবার এতক্ষণ যেটা আমরা করলাম সরল বাক্য, যেটা সিম্পল সেন্টেন্স, সেই সিম্পল সেন্টেন্সটা কি হবে, সিম্পল সেন্টেন্সটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। সিম্পল সেন্টেন্সটা কি হবে, সবসময় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। তোমাদের আমি বলেছিলাম সাবজেক্ট প্লাস ভি প্লাস অবজেক্ট, এটা কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা কি, এটা সিম্পল সেন্টেন্সের একটা স্ট্রাকচার। তো অর্থাৎ এটি কিন্তু যদি আমরা বলি আই ইট রাইস বা হি লাভস, তাহলে কি হচ্ছে, এটা তো এই সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যেই পড়ছে, তাহলে সেটা হলো কিনা সিম্পল সেন্টেন্স, হলো কিনা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ সমস্ত সিম্পল সেন্টেন্সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা প্রথমেই বলেছিলাম। তাই সাবজেক্ট প্লাস ভি প্লাস অবজেক্ট এটা কি হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটি সিম্পল সেন্টেন্স যেমন হচ্ছে, তেমনি কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও হয়ে যাচ্ছে, তাই না। এবার কম্পাউন্ড সেন্টেন্স যেটা আমরা দেখলাম, কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি দেখলাম, যে এক্সাম্পলগুলো আমরা করলাম, সেই এক্সাম্পলগুলোর সঙ্গে এখন এই যে অংশটা আমি এখন লিখছি একটু মিলিয়ে নেবে, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি দেখেছি, যে এক্সাম্পলগুলো লিখেছি, দেখো ওখানে আমরা দেখেছি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল। এক্সাম্পলগুলো একটু দেখে নেবে তোমরা, মিলিয়ে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং সঙ্গে কি ছিল, একটি প্লাস দিয়ে আরেকটা কিছু, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল সেখানে। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল সেটার মধ্যে, তাই তো আমরা দেখেছি যে কম্পাউন্ড সেন্টেন্স যেটা, সেখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি ছিল, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে যুক্ত করা ছিল। যেটা যুক্ত করা ছিল সেটা কি দিয়ে যুক্ত করা ছিল, আমরা এক্সাম্পলটা আমি আবার বলছি, একটু রিভাইজ করে তোমরা দেখে নাও। যে কম্পাউন্ড সেন্টেন্স যখন আমরা করলাম, অর্থাৎ সেখানে দেখো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের রয়েছে, সেখানে প্লাস দিয়ে করে দেওয়া আছে, যে বাট নর করেছিলাম আমরা সেটা, সেখানটায় দেখো ওখানে কোঅর্ডিনেটিং যেটা করলাম, সেখানে দেখো এক্সাম্পলটা এটার সঙ্গে মিলে যাচ্ছে, যে কোঅর্ডিনেটিং ক্লজ যেটা করেছিলাম সেখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে এবং ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, এবং সেখানে কি রয়েছে, একটি প্লাস রয়েছে, সেই প্লাসটাকে কি বলেছে, কোঅর্ডিনেটিং রয়েছে, কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত করা ছিল সেটা। আর কমপ্লেক্স যে সেন্টেন্স, সেই কমপ্লেক্স সেন্টেন্সে দেখবে তোমরা, আমরা এক্সাম্পল অবশ্যই আবার আসবো, কমপ্লেক্স সেন্টেন্সে তোমরা দেখবে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস তার সঙ্গে আরেকটি কি থাকবে, একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এই
এটাকে একটু লিখে নাও। তো সিম্পল যে সেন্টেন্স তোমরা পাবে, অর্থাৎ সেন্টেন্স তো তিন ধরনের হয়ে থাকে, সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স, তার স্ট্রাকচারের দিক দিয়ে ডিপেন্ড করে। তো সেখানে সিম্পল সেন্টেন্স যেটা থাকবে সেখানে দেখবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে সেটার মধ্যে, অর্থাৎ একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে তোমরা পেয়েছো একটু আগে, যে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে। তারপর যেটি কম্পাউন্ড থাকবে সেখানে দেখবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস কোঅর্ডিনেটিং ক্লজ এবং সেটার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকছে, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা থাকবে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কম্পাউন্ডের ক্ষেত্রে, কমপ্লেক্সের ক্ষেত্রে কি থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে একটি এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ঠিক, এটাকে যদি আমরা সূত্র হিসেবে ধরে নিই, অর্থাৎ এইটা যদি এস প্লাস ভি প্লাস ও, এটা যদি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে থাকে, এটার সঙ্গে যদি আমি আবারও লিখি এস প্লাস ভি প্লাস ও, তখন এটা কি হয়ে যাবে, এই পুরোটা কি হয়ে যায়, দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন যদি যুক্ত হয় তাহলে এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্সের হয়ে যাবে। এক্সাম্পলটা একটু মিলিয়ে নেবে। এবার দেখো আমরা দুটো তিনটে এক্সাম্পল করে আজকে সেশনটা আমরা এখানে শেষ করব। এক্সাম্পলগুলো একটু লিখবে তোমরা। দেখো প্রথমে যদি আমি বলি সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা বলি, দেখো এই যে সিম্পল সেন্টেন্সটা লিখলাম, এখানে যদি আমরা লিখি সিম্পল সেন্টেন্স, যদি লিখি সিম্পল সেন্টেন্সে যদি আমরা এক্সাম্পল লিখি, আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক ইংলিশ, number 1. Number 2, I am happy, number 3, she cries. এবার এই জায়গাটাতে দেখো তোমরা সবাই সিম্পল সেন্টেন্স কোনটা, সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার কি বলেছিলাম, দেখো এস প্লাস ভি প্লাস ও। যদি আমরা শুধু এস প্লাস ভি প্লাস এই যে স্ট্রাকচারটা, এটাই কিন্তু একটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার মানেই কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ সমস্ত ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি হবে, সিম্পল সেন্টেন্স হবে। এখানে দেখো আই ক্যান স্পিক, এখানে আইটা কি সাবজেক্ট, তাই তো, স্পিকটা ভার্ব, আইটা সাবজেক্ট। আই ক্যান স্পিক, আমি আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশ বলতে পারি। আই অ্যাম হ্যাপি, আমি খুশি। শি ক্রাইস, সে কাঁদছে। অর্থাৎ এখানটা প্রত্যেকটা দেখো ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা, বাক্যগুলোর অর্থ বোঝা যাচ্ছে কিনা, পুরো প্রত্যেকটা তিনটে সেন্টেন্স দেখো, তিনটে সেন্টেন্সের বাক্যের অর্থ কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, তো মিনিং ক্লিয়ার আসছে। তো এটা কি হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। অর্থাৎ তোমরা এর পরের থেকে এই যে লিখছি এই লেখাটা, এর পরের থেকে তোমরা কিন্তু সেন্টেন্স দেখেই বলে দিতে পারবে যে কোনটা কোন সেন্টেন্স। অর্থাৎ তোমাদের পরীক্ষা ইরর কারেকশনে কিন্তু এগুলো আসে, যে এক্সাম্পল দিয়ে দেয়, সেখানে কিন্তু চলে আসে যে কোনটা কোন ক্লজ। কিছু বেশ বড় বড় এক্সামেও দেখা গেছে যে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছে, নিচে অপশন দিয়ে দিয়েছে কোনটা কোন ধরনের সেন্টেন্স সেটা লিখো বা কোনটা কোন ধরনের ক্লজ সেটা লিখো। সেই ক্ষেত্রে অর্থাৎ তোমাদের এরর কারেকশনের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকের সেশন হতে চলেছে, বা তোমাদের বুঝতে সুবিধা হবে আশা করা যায়। এবার দেখো সিম্পল সেন্টেন্সটা বুঝে গেলে কি হচ্ছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকছে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, তার যে সংজ্ঞাটা লিখলাম একটু দেখে নাও, যে ক্লজটা একা একাই তার নিজের অর্থ বোঝাতে পারে। এখানে দেখো তাই হচ্ছে। এবং ক্লজে কি থাকতে হবে, একটি সাবজেক্টিভ ভার্ব, একটি সাবজেক্টিভ ভার্ব কিন্তু প্রত্যেকটাতে রয়েছে। ঠিক, এবার নেক্সট দেখো রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স। দেখো আমরা একটু কম্পাউন্ডটা এখানে লিখে নিলাম, কম্পাউন্ড সেন্টেন্সটা। কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল দেখি, কারণ কম্পাউন্ড সেন্টেন্সটা কি রয়েছে, কম্পাউন্ডে কি থাকবে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা থাকবে। দুটো ক্লজ থাকবে, সেখানে লেখা ছিল দুই বা ততোধিক, তাই না, দুটো ক্লজ থাকবে, দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। দেখো এক্সাম্পল লিখলাম আমরা এখানে, আই ওয়ান্ট টু গো টু ওয়ার্ক। এখানে দেখো একটি রয়েছে আই ওয়ান্ট টু গো টু ওয়ার্ক, আই এম টায়ার্ড। আই ওয়ান্ট টু গো টু ওয়ার্ক, দেখো এটা ছাড়াও এটার এই পর্যন্ত এটার অর্থটা পরিষ্কার বোঝা যাচ্ছে, আই ওয়ান্ট টু গো টু ওয়ার্ক, আমি কাজে যেতে চাই, তাই না, আমি অর্থাৎ মিনিংটা কিন্তু ক্লিয়ার। অর্থাৎ যে স্পিকার বলছে বা বক্তা যে বলছে, যেটা বলতে যাচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, সে কাজে যেতে চাচ্ছে। অর্থাৎ একটি সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, তাই না। তো এটা কিন্তু পুরোটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এর মিনিংটা। অর্থাৎ এটি একটি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এটা, তাই না। এর পরেরটা দেখো বলছে আই অ্যাম টায়ার্ড। আই অ্যাম টায়ার্ড, এটাকে দেখো আমি হই ক্লান্ত, এটাও একটি ইন্ডিপেন্ডেন্ট, কারণ এখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত, অর্থাৎ এটার অর্থটা ক্লিয়ার। এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও কি হয়ে যাচ্ছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজই হচ্ছে।
এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে, অর্থাৎ দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই একটি ক্লজ এবং এই যে একটি ক্লজ, এই দুটোকে কি দিয়ে যুক্ত করা হচ্ছে? বাট দিয়ে যুক্ত করা হচ্ছে। আর বাটটা কি? বাটটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে বাট দ্বারা যুক্ত করা হচ্ছে, তখন সেটা কি হয়ে যাচ্ছে? তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স হয়ে যাচ্ছে? এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে। ঠিক, এবার দ্বিতীয় নাম্বার এক্সাম্পলটা দেখো, আই উইল কিল ইউ। এখানে দেখো এই একটা অংশ, অর ইউ উইল কিল মি। আই উইল কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলবো, অথবা তুমি আমাকে মেরে ফেলবে। আই উইল কিল ইউ এটি একটি অংশ, দেখতেই পাচ্ছ এটি একটি অংশ, আই উইল কিল ইউ, তাই না? পুরোটাই বোঝা যাচ্ছে আই উইল কিল ইউ, এখানে তো একটি পুরো বোঝা যাচ্ছে আই উইল কিল ইউ। অর দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা কি? এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, তাই তো? এটা কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ এখানেও অর্থটা ক্লিয়ার, আই উইল কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলবো, এটা না থাকলেও এটার অর্থটা পুরো পরিষ্কার বোঝা যেত। এবং ইউ উইল কিল মি, এটাও কিন্তু অর্থটা ক্লিয়ার, অর্থাৎ দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা রয়েছে, তাহলে সেটা কোন ক্লজের এক্সাম্পল হয়ে যাচ্ছে? কোন সেন্টেন্সের এক্সাম্পল হয়ে যাচ্ছে? কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল হয়ে যাচ্ছে। আমি খুব শর্ট করে দুটো করে করাচ্ছি, আশা করি বোঝা যাচ্ছে, এবং সেন্টেন্স দেখেই তোমরা বুঝে ফেলতে পারবে যে কোনটা কোন সেন্টেন্স, আর যেটাই তোমাদের কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে। তো হয়তো বা আমাদের একটি সেশনে এই ক্লজ চ্যাপ্টারটা হবে না, আমাদের আরেকটি সেশনে দরকার আছে, তো আমরা যতটুকু আজকে কভার করা যায় করার চেষ্টা করছি। তো একটু তোমাদের মতামতগুলো আমাকে জানাবে, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে আমরা ঠিক পথে এগোচ্ছি কিনা। তো এবার কি দেখবো? এবার দুটো এক্সাম্পল দেখে নেব, যে সিম্পলের হয়ে গেল, কম্পাউন্ডের হয়ে গেল, মানে দেখতে কেমন হয় সেন্টেন্সগুলো সেটা আমরা বুঝে গেলাম। এবার লাস্ট যেটা দেখে নেব, আজকে সেশনের লাস্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। দেখো কমপ্লেক্স সেন্টেন্স কোনটা? তোমরা কিন্তু সবাই জানো কমপ্লেক্স সেন্টেন্স আমরা অনেক সময়ই কথা বলি। লাস্ট যেটা রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। এবার কমপ্লেক্স সেন্টেন্স মানে দেখো ওখানে কি থাকবে, আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। কমপ্লেক্স সেন্টেন্স যদি এক্সাম্পল লিখি, অলদো, দো, এই সমস্ত কথাগুলো কিন্তু থাকবে, নট অনলি বাট অলসো, এগুলো কিন্তু থাকবে। তো অলদো হি ওয়াজ ওয়েলদি, যদি এরকম লিখি, although he was wealthy, still he was unhappy. Still he was unhappy. Next you likhi, whenever price gets up, comma, customers buy less products. ওয়ার, চলো দুটো দিয়ে আজকে সেশন কমপ্লিট করে দিচ্ছি এখানেই। দেখো এইখানটায় দেখো কমপ্লেক্স সেন্টেন্স কি হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্স বলছে অলদো হি ওয়াজ ওয়েলদি, যদিও কি হচ্ছে সে সম্পদশালী হচ্ছে, স্টিল হি ওয়াজ আনহ্যাপি। তোমরা ওখানে দেখেছিলে যে কমপ্লেক্সের মধ্যে কি ছিল, একটি ইন্ডিপেন্ডেন্ট ছিল প্লাস আরেকটি কি ছিল, ডিপেন্ডেন্ট ছিল। একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল, একটি ডিপেন্ডেন্ট ক্লজ ছিল তো ওখানে একটু দেখে নাও তোমরা, এটাই ছিল। এবার এইখানে দেখো অলদো হি ওয়াজ ওয়েলদি, যদিও সে ওয়েলদি, স্টিল হি ওয়াজ আনহ্যাপি। দেখো এইখানটায় দেখো সে আনহ্যাপি, এটা অর্থটা ক্লিয়ার, অর্থাৎ এটা কিন্তু নিজে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যদিও সে ওয়েলদি, এই অর্থটা দ্বারা কিন্তু পুরোটা ক্লিয়ার হচ্ছে না। যদিও সে ওয়েলদি তাহলে কি করবে, তাই না? অর্থাৎ এর অর্থটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না, অর্থাৎ এটা কিন্তু কি হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটি ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে, এবং পরেরটা কি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি, কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য এটাই হলো একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ঠিক তাই রয়েছে। তাহলে এটা কোন সেন্টেন্সের এক্সাম্পল, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল।
এরকম অসংখ্য এক্সাম্পল লেখা যায়, তোমরা নিজেরা এক্সারসাইজগুলো করবে, আমরাও করে দেওয়ার চেষ্টা করবো আরও পিডিএফ আকারে। তো তারপরেটা দেখে নাও, ওয়েন এভার প্রাইস গেটস আপ কাস্টমার্স বাই লেস প্রোডাক্টস। দেখো বলছে একটি অংশ, দুটো অংশ যদি করে দিই সেন্টেন্সটাকে, যে ওয়েন এভার প্রাইস গেটস আপ কাস্টমার্স বাই লেস প্রোডাক্টস। দেখো এখানটায় দেখো কাস্টমার্স বাই লেস প্রোডাক্টস, কাস্টমাররা কম প্রোডাক্ট কেনে, এটা অর্থটা ক্লিয়ার, অর্থাৎ এটি কি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। এবং পরেরটা ওয়েন এভার প্রাইস গেটস আপ, যখনই মূল্য বৃদ্ধি হয়, যখনই মূল্য বৃদ্ধি হয়, তাহলে কি পুরো বাক্যটা কি বোঝা যাচ্ছে? তারপরে কি হয়, অর্থাৎ এই যে কথাটা আমি বলতে যাচ্ছি, যখনই মূল্য বৃদ্ধি হয় তখনই কি করে, কাস্টমার কিন্তু কম জিনিসপত্র কেনাকাটা করে। অর্থাৎ এই অংশটার যখন আমি মিনিংটা বোঝাতে যাচ্ছি, তখন কিন্তু আমার এই পরেরটার উপর ডিপেন্ড করতে হচ্ছে, তাই না? তাহলে এটা কি হয়েছে, এটা ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে, পরেরটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়েছে। অর্থাৎ হলো কিনা একটি ইন্ডিপেন্ডেন্ট একটি ডিপেন্ডেন্ট। তাহলে এটা কোন ক্লজের উদাহরণ, কোন সেন্টেন্সের উদাহরণ? এটিও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। তো এইরকম কিছু সেন্টেন্স যদি তোমাদের দেওয়া হয়, তোমরা কিন্তু এবার দেখেই বলে দিতে পারবে যে কোনটা কোন ধরনের সেন্টেন্স। তো এরকম কিছু সেন্টেন্স লিখে তোমরা কমেন্ট বক্সে লিখে দাও যে কোনটা কোন ধরনের সেন্টেন্স। তোমরা কপিতে লিখে সেটাকে একটু ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে তোমরা লিখে পাঠিয়ে দাও যে কোনটা কোন ধরনের সেন্টেন্স, অথবা টাইপ করেও লিখতে পারো। এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো তোমাদের প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু আমাদের সরাসরি সেখানে কমেন্ট বক্সে লিখতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে দেবে এবং শেয়ার করবে। তো আজ আমরা পার্ট 1 অর্থাৎ ক্লজের পার্ট নিয়ে এতটুকুই, এখানেই আমরা শেষ করতে চলেছি। আমরা নেক্সট আবার পার্ট 2 নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। তো টিল দেন খুব ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।